আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম আবারও তোমাদের মাঝে ফিরে আসলাম আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে। আমরা যে পর্বভিত্তিকভাবে বোর্ডগুলো সলিউশন করতেছি তার এই ধারাবাহিক একটা সলিউশন, এবং আজকে আমরা করতেছি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে অধ্যায়, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যেটা দ্বারা আসলে বোঝা হয় যে তুমি অ্যাকাউন্টিং এক্স্যাক্টলি বুঝো অথবা বুঝো কিনা। ঠিক আছে, সো আমি হচ্ছে তোমাদের এটার বেসিক সহ পুরো অঙ্কটা সলভ করাচ্ছি, আমি বারবার করে করাচ্ছি। আমি চেষ্টা করতেছি যেন আমার ভাই ও বোনের এই অঙ্কগুলো পারফেক্টলি সলিউশন হয়ে যায়, কারো কোনো প্রবলেম না থাকে, এবং এর জন্যই আমি হচ্ছে বোর্ড সলিউশন করাচ্ছি, কারণ বোর্ডে কিভাবে কোশ্চেন আসে সেটা যেন তোমরা বুঝতে পারো। ঠিক আছে, সো চলো আমরা হচ্ছে শুরু করব চট্টগ্রাম বোর্ড 2025। সর্বপ্রথম তোমাদের একটা ইনফরমেশন ভালো করে শেয়ার করে নেই, সেটা হচ্ছে লক্ষ্মী ভাই, এইটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025, এটা হচ্ছে আদনান ট্রেডার্সের রেয়ামিল, এবং এটা হচ্ছে 31শে ডিসেম্বর 2022-এর অঙ্ক। এবং এটা আমরা ভালো করে জানি যে রেয়ামিল থেকেই হচ্ছে আমাদের কি হয়, আর্থিক অবস্থার বিবরণী হয়। আর এই রেয়ামিলের মধ্যে আমাদের 5 ধরনের হিসাব থাকে: আয় থাকে, ব্যয় থাকে, সম্পদ থাকে, দায় থাকে এবং মালিকানা সত্ত্ব থাকে। ঠিক আছে, সো এই যে 5 ধরনের হিসাব থাকে, এই 5 ধরনের হিসাবই আমাকে করতে হবে, এই 5 ধরনের হিসাবই আমাকে করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই রেয়ামিল, এগুলা হচ্ছে হিসাব, এবং এটা একটা শুদ্ধ রেয়ামিল। এই রেয়ামিলই হচ্ছে আমার আর্থিক অবস্থার বিভিন্ন কোশ্চেন। এর জন্য আমি সবসময় বলি, রেয়ামিল যখন করবা তখন পারফেক্টলি যেন রেয়ামিলটা প্র্যাকটিস করো, তাহলে আর্থিক অবস্থার বিরুদ্ধে অনেক কিছুই আগে থাকবা। কারণ কি, আর্থিক অবস্থার বিভিন্ন রেয়ামিল থেকে জাস্ট বেছে বেছে নিয়ে বসাইতে হয়, এইটা হচ্ছে মেইন কাজ। ঠিক আছে লক্ষ্মী ভাই, তাহলে দেখো এখানে প্রথমে একটু পড়ে শোনাই তোমাদের জন্য কি কি দেয়া আছে। উত্তোলন এবং মূলধন দেয়া আছে, এই দুইটা হচ্ছে মালিকানা সত্ত্বে যায়, মূলধন থেকে উত্তোলন মাইনাস হয়। দেনাদার হচ্ছে চলতি সম্পদ, পাওনাদার চলতি দায়, নগদ তহবিল চলতি সম্পদ। 10% বিনিয়োগ হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সাধারণ সঞ্চিতি হচ্ছে মালিকানা সত্ত্বের এক যোগ হবে, কারণ এটা মুনাফা থেকে সরাই রাখা হয়। আর সাধারণ খরচ হচ্ছে পরিচালন ব্যয় যাবে, এগুলো মনে রাখিও। দেন হচ্ছে তোমার আসবাবপত্র স্থায়ী সম্পদ। আয়কর হচ্ছে উত্তোলন, আয়কর হচ্ছে উত্তোলন। যন্ত্রপাতি হচ্ছে স্থায়ী সম্পদ। 8% বন্ধকি ঋণ হচ্ছে আমার জন্য একটা কি লক্ষ্মী ভাই, এটা হচ্ছে আমার জন্য একটা দীর্ঘমেয়াদী দায়। সো আমরা এখন শুরু করব আমাদের প্রথম কাজ, সেটা হচ্ছে আমাদের এখানে সমন্বয় কয়টা আছে, আমাদের এখানে সমন্বয় কয়টা আছে সেটা আমাদের দাগানো হচ্ছে প্রথম কাজ। সো আমরা এই সমন্বয়টা দাগাই ফেলি। প্রথম কথা হচ্ছে এখানে স্থায়ী সম্পত্তির উপরে 5% অবচয় ধরতে হবে। সো এখানে আমার স্থায়ী সম্পত্তি আছে আসবাবপত্র। আচ্ছা, এইটা আমরা এটা দিয়ে দাগ না দিয়ে আমরা হচ্ছে পার্মানেন্টলি লিখে রাখি। এই যন্ত্রপাতি হচ্ছে আমার স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি আমার কি স্থায়ী সম্পদ। আসবাবপত্র আমার স্থায়ী সম্পদ। সো এই দুইটা হচ্ছে আমার স্থায়ী সম্পদ, এই দুইটা হচ্ছে আমার স্থায়ী সম্পদ, এই দুইটা হচ্ছে আমার স্থায়ী সম্পদ, দাগ দিলাম। অনাদায়ী পাওনা 3000 টাকা। অনাদায়ী পাওনা মানে হচ্ছে দেনাদারের কাছ থেকে যে টাকাটা আমরা আদায় করতে পারি না, সো দেনাদার থেকে এটা বাদ হয়। অব্যবহৃত মনিহারি হচ্ছে সাধারণ খরচ থেকে বা মনিহারি থেকে বাদ হয়। সো এখানে যেহেতু কোনো মনিহারি নাই, এইটা অব্যবহৃত মনিহারি একবার হচ্ছে তোমার চলতি সম্পদে যাবে, আর একবার জাস্ট অব্যবহৃত মনিহারি হিসাবে পরিচালন ব্যয় বাদ হিসাবে বসবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমার সমন্বয়। এছাড়া দুইটা সমন্বয় আছে লক্ষ্মী ভাই, যেটাকে আমরা বলি অভ্যন্তরীণ সমন্বয়, যেটা বাইরে বলা না থাকলেও আমাদের সমন্বয় হিসেবে কাউন্ট করতে হবে। সেটা হচ্ছে 10% বিনিয়োগ। এই 10% বিনিয়োগ বলতে বোঝায় বিনিয়োগের উপরে আমাকে 10% সুদ ধরতে হবে। এই 10% বিনিয়োগ বলতে বোঝায় বিনিয়োগের উপরে আমাকে 10% সুদ ধরতে হবে। ঠিক আছে, আর 8% বন্ধকি ঋণ, 8% বন্ধকি ঋণ, 8% বন্ধকি ঋণ মানে হচ্ছে বন্ধকি ঋণের উপরে 8% সুদ ধরতে হবে। এই কথাটা আমাকে এখানে সমন্বয়ে কিন্তু ওরা বলে দিতে পারতো যে বিনিয়োগের উপরে 10% সুদ ধরতে হবে এবং ঋণের উপরে 8% সুদ ধরতে হবে, বাট এখানে যে বলে দিয়েছে এটা মানেই আমাকে বুঝে দিতে হবে এটা একটা সমন্বয়। আর এইখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই তারিখটা, এই তারিখটা নিয়ে আমরা অবশ্যই যখন এটা সলিউশন করব তখন আলোচনা করব। সো প্রথম চলো আমরা একটু দেখি আমাদের কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে বলছে স্থায়ী সম্পত্তির অবচয়ের পরিমাণ নির্ণয়, তারপর হচ্ছে মোট সম্পদের পরিমাণ, আর নিট ক্ষতি 3900 টাকা ধরে মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ। তার মানে আমরা যে আর্থিক অবস্থার বিবরণী করি লক্ষ্মী ভাই, এই যে আর্থিক অবস্থার বিবরণীটা তোমাদের যে আমি বলছি, এইটা হচ্ছে আসলে আমার এ সমান সমান এল প্লাস ওইর খুব বড় একটা ভার্সন। মানে এখানে আমার এ যা হবে আমার এল প্লাস ওই তাই হবে। সো এটা দুইটা পার্ট, একটা হচ্ছে দায় প্লাস মালিকানা সত্ত্ব, একটা হচ্ছে দায় প্লাস মালিকানা সত্ত্ব, আর একটা হচ্ছে আমার সম্পদ বা অ্যাসেট। একটা হচ্ছে দায় প্লাস মালিকানা সত্ত্ব, আর একটা হচ্ছে আমার সম্পদ বা অ্যাসেট। সো এইখানে যে আমাদের এই অ্যাসেটটা আছে, এইটা আমাদের খ নাম্বারে বের করতে বলছে মোট সম্পদ,
আর এরপরে বলছে দায় ও মালিকানা সত্ত্বে। তার মানে আমাকে পুরো আর্থিক অবস্থার বিবরণী করাই নিচ্ছে, বাট ভেঙে ভেঙে, যেহেতু মার্কস এটাই কম। ওকে, সো এইটা মার্কস কম মানে এটা হচ্ছে 25-এর বোর্ডে মার্কস কম ছিল, তখনকার প্যাটার্ন এমন ছিল 2টা অঙ্কে 20 মার্ক। বাট তোমাদের এখন প্যাটার্ন কি, ফুল প্যাটার্ন, একটা অঙ্কে পুরো 3টা পার্ট করতে হবে, 8, 2 এবং হচ্ছে তোমার কত 10, এভাবে করে। ঠিক আছে, তোমার অ্যান্সার মিলে যাবে। সো আমরা শুরু করি লক্ষ্মী ভাই। প্রথম আমরা হচ্ছে সমন্বয়গুলো দাগাই ফেলছি। এখন তোমাদের জন্য আমি হচ্ছে ছক করে রাখছি লক্ষ্মী ভাই, ছক করে রাখছি তোমাদের জন্য। কারণ হচ্ছে এই ছকটা যদি আমি এখানে করতে চাই তাহলে আমার অনেক সময় নষ্ট হবে, তার জন্য আগে থেকেই আমরা ছকটা করে রাখি তোমাদের জন্য, যেন তোমরা এদের বুঝতে সুবিধা হয়। সো আমি প্রথমে এখানে হেডলাইন দিলাম। হেডলাইন হচ্ছে তোমার কয়ে এখানে বলছে নিট স্থায়ী। আমি জাস্ট আমার মতো হেডলাইন দিব, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বইয়ে বা সলিউশনে যেভাবে সুন্দর করে দেয়া আছে তখন সেভাবে করে হেডলাইন দিবা। ঠিক আছে, ওটা যেন কোনোভাবেই ভুল না হয়। নিট স্থায়ী সম্পদের পরিমাণ, দেন বলছি কি আমাদের মোট সম্পদ, মোট সম্পদ, ঠিক আছে, মোট সম্পদ, দেন হচ্ছে লক্ষ্মী ভাই, ঠিক আছে, মোট সম্পদ, তারপরে হচ্ছে আমাদের বলছে দায় ও মালিকানা, দায় ও মালিকানা সত্ত্ব। ডান, ওকে, এই ছক আমরা করে রাখলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কোনটা কোথায় যাবে সেটা সেখানে এসে বসানো। একদম শুরু থেকে শুরু করব, শেষ পর্যন্ত একসাথে চলে যাব, মাঝখানে কোথাও কোনো গ্যাপ আমরা নিব না। তাহলে বলছে উত্তোলন ও মূলধন, উত্তোলন ও মূলধন কই যায় লক্ষ্মী ভাই? উত্তোলন ও মূলধন যাবে হচ্ছে মালিকানা সত্ত্বে। সো আমাদের আর্থিক অবস্থার বিবরণী যেহেতু দায় এবং মালিকানা সত্ত্বে একসাথে করতে বলছে, সো আমরা প্রথমে আর্থিক অবস্থার বিবরণী শুরু করব। চলো, সো এইখানে আমরা চলতি দায়, দায় ও মালিকানা সত্ত্বে আমরা চলতি দায়টা আগে লিখে রাখলাম, চলতি দায়। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এখানে লিখলাম দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়। আর এইখানে হচ্ছে আমার মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্বে প্রথম হচ্ছে মূলধন, তারপরে বাদ থাকবে নিট ক্ষতি, তারপরে বাদ উত্তোলন। সো আমাদের মূলধনের উত্তোলনে এমন কত ছিল, মূলধন ছিল 3 লাখ, উত্তোলন ছিল 20,000। সো আমরা এটা লিখে ফেলি, মূলধন আমরা ফার্স্ট কলামে লিখি, সমস্যা নেই লক্ষ্মী ভাই, 3 লাখ, দেন আমার উত্তোলন হচ্ছে 20,000 মাইনাস, বসানো শেষ। এরপর আমাদের কাজ কি, দেনাদার এবং পাওনাদার। দেনাদার হচ্ছে আমার চলতি সম্পদ, পাওনাদার হচ্ছে আমার চলতি দায়। সো এখানে আমরা পাওনাদার লিখলাম, পাওনাদার। সো পাওনাদারের প্রায় কত, 20,000, দেনাদার হচ্ছে 40,000। সো পাওনাদার আমরা সেকেন্ড কলামে 20,000 টাকা লিখে দিলাম। আমরা হচ্ছে এবার লক্ষ্মী ভাই যাব সম্পদের পাশে। সম্পদের পাশে প্রথমে আমরা লিখব চলতি, চলতি সম্পদ, ডান। এবার হচ্ছে তোমার স্থায়ী সম্পদ, দেন হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ঠিক আছে, দীর্ঘমেয়াদী, ডান। আমরা সব করে ফেললাম লক্ষ্মী ভাই। তো দেনাদার আমার এখানে চলতি সম্পদ, আমরা দেনাদার লিখে ফেললাম কত টাকা, 40,000। দেনাদারের সাথে কাজ আছে, আমরা দাগ দিয়ে রাখলাম। সো এরপর হচ্ছে আমরা নগদ তহবিল, নগদ তহবিল কত আছে, 54,000। নগদ হচ্ছে আমার চলতি সম্পদ। সো আমরা এখানে দাগ দিয়ে যেহেতু রাখছি, সো আমরা এখানে পরে নগদ লিখে দিই 54,000, সব বসাই ফেলছি। এরপরে কি আছে লক্ষ্মী ভাই, এরপর আছে হচ্ছে 10% বিনিয়োগ, চলতি সম্পদ, সাধারণ সঞ্চিতি হচ্ছে 30,000, 10% বিনিয়োগ 1,20,000। তাহলে এই যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এখানে লিখবো আমরা 10% বিনিয়োগ, কত,
20,000 টাকা। এখন বলতে পারো যে ভাইয়া এই বিনিয়োগের সাথে তো সমন্বয়ের কাজ আছে, তাহলে আপনি এটা এখানে কেন লিখলেন? এটা এর জন্যই লিখছি, বিনিয়োগের সমন্বয়ের কাজ আছে, কিন্তু বিনিয়োগের সুদ বিনিয়োগের সাথে যোগ বিয়োগ হয় না। বিনিয়োগের সুদ একবার হচ্ছে তোমার অন্যান্য আয়ে, আরেকবার চলতি সম্পদে। বিনিয়োগের সুদ একবার হচ্ছে অন্যান্য আয়ে, আরেকবার চলতি সম্পদে। শেষ। এরপরে হচ্ছে আমাদের ছিল কি লক্ষ্মী ভাই? বিনিয়োগ আমরা লিখলাম। দেন আমাদের ছিল হচ্ছে সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি আমাদের মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে। সো চলো আমরা মালিকানা সত্ত্বের ওখানে গিয়ে এখানে যোগের জায়গায় লিখি সাধারণ সঞ্চিতি। ডান। কত? 44,000। দেখি তো লক্ষ্মী ভাই, 30,000। সাধারণ সঞ্চিতি হচ্ছে 30,000। সো আমরা বসাই ফেললাম। এরপর আমাদের হিসাব আছে কি? এরপর আমাদের হিসাব আছে আসবাবপত্র, আয়কর। আসবাবপত্র হচ্ছে 1 লাখ, আয়কর হচ্ছে 6,000। ওকে, তাহলে আয়কর হচ্ছে আমার জন্য কি একটা উত্তোলন। আয়কর মাইনাস হবে কত টাকা? 6,000, ব্রেকেট দিয়ে দিলাম। এরপরে লক্ষ্মী ভাই সাধারণ সূত্র করলাম। এবার হচ্ছে সম্পত্তি বলা আছে। সো আসবাবপত্র কই যাবে? স্থায়ী সম্পদে। কত আছে? 1 লাখ। এরপরে এখান থেকে একটা বাদ আছে অবচয়। তারপর আছে যন্ত্রপাতি। যন্ত্রপাতি কত আছে? 70,000, দাগ দিয়ে রাখলাম। ডান। সব সম্পত্তি, সব সমন্বয় পারফেক্টলি আমরা বসাই ফেললাম। এরপরে বলছে 10% বন্ধকি ঋণ, এটা হচ্ছে 60,000। এটা হচ্ছে আমার একটা দীর্ঘমেয়াদী দায়। এটা হচ্ছে আমার একটা দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় আমার এখানে ছিল 10% বন্ধকি ঋণ। কত? 10% বন্ধকি ঋণ হচ্ছে 60,000 টাকা লক্ষ্মী ভাই। 10% বন্ধকি ঋণ কত? 60,000। আমরা বসাই ফেললাম, সব আমরা বসাই ফেললাম। 60,000 সব বসানো শেষ। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে সমন্বয় সলভ করা। প্রথম কাজ কি? সমন্বয় সলভ করা। তো চলো আমরা সমন্বয় সলভ করি। প্রথম হচ্ছে ঋণ। ঋণ আছে কত? 60,000। কত পার্সেন্ট সুদ ধরতে বলছে? 8%। 8% আমাকে সুদ ধরতে বলছে। ঠিক আছে লক্ষ্মী ভাই। এবার আসি, এই যে আমার ঋণ, এই যে আমাকে 8% সুদ ধরতে বলছে, এখানে কি কোনো ডেট আছে আমার? এখানে কি আমার কোনো ডেট আছে? এখানে আমার কোনো ডেট নাই। এখানে আমার কোনো ডেট নাই। তার মানে 1 বছরের সুদ ধরতে হবে। কয় বছরের? 1 বছরের। আরেকটা গোপন কথা তোমাদের শেয়ার করে দিই ভাই, এই যে পার্সেন্টেজ 8% যেটা তোমরা ক্যালকুলেটরে দিবা, এই ক্যালকুলেটর কি জানে যে তোমার কতটুকু সুদ লাগবে, কত সময়ের জন্য লাগবে? জানে না। ক্যালকুলেটর এর জন্য তোমাকে পুরা 1 বছরের সুদ দেয়। 1 বছরে কত? এখানে 4800 টাকা হচ্ছে তোমার সুদ। 4800 টাকা হচ্ছে তোমার সুদ। কত টাকা? কত টাকা সুদ? 4800। কত বছরের? 1 বছরের। তাই ঋণের সুদ তোমার জন্য কি আয় না ব্যয়? ঋণের সুদ তোমার জন্য কি আয় না ব্যয়? ঋণের সুদ তোমার জন্য কি আয় না ব্যয়? ঋণের সুদ অবশ্যই তোমার জন্য একটা ব্যয়। ঋণের সুদ অবশ্যই তোমার জন্য একটা ব্যয়। ঋণের সুদ অবশ্যই তোমার জন্য একটা কি? ব্যয়। সো এই ঋণের সুদ কই যাবে? এই ঋণের সুদ কই যাবে? এই ঋণের সুদ অবশ্যই তোমার জন্য একবার হচ্ছে চলতি দায়ে যাবে, একবার হচ্ছে তোমার জন্য চলতি দায়ে যাবে, একবার হচ্ছে তোমার জন্য চলতি দায়ে যাবে, আরেকবার হচ্ছে এখানে আমরা ঋণের সুদ লিখে আসি ঋণের বকেয়া। ঋণের বকেয়া সুদ কত টাকা আছে? 4800। আরেকবার এইটা যাইতো হচ্ছে তোমার অন্যান্য ব্যয়। আরেকবার এটা কই যাইতো? অন্যান্য ব্যয়। আরেকবার কই যাবে? অন্যান্য ব্যয়। সো অন্যান্য ব্যয় এটা বসানো উচিত। ঋণের সুদ একবার হচ্ছে তোমার চলতি দায়, আরেকবার অন্যান্য ব্যয়। সো ঋণের সুদ শেষ। এরপরে আসি বিনিয়োগের সুদ। এরপরে আসি বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ বের করবো আমরা। বিনিয়োগ কত টাকা? 1,20,000। বিনিয়োগ কত টাকা? 1,20,000।
কত পার্সেন্ট সুদ ধরতে বলছে? 10%। কত পার্সেন্ট সুদ ধরতে বলছে? 10%। সো বিনিয়োগের সুদ হবে কত? 12,000 টাকা। 12,000 কয় বছরের? 1 বছরের। 1 বছরের কত? 12,000। 1 বছরের কত? 12,000। 1 বছরের কত? 12,000। তাহলে এইখানে তারিখ দেয়া আছে কত? এখানে তারিখ দেয়া আছে 1/7। এখানে তারিখ দেয়া আছে 1/7/2022। 1/7/2022। তার মানে কি? এটা হচ্ছে আমি 1 তারিখে নিছি। কোন মাসের? 7 মাসের। আমি যে বিনিয়োগটা করছি এটা করছি 1 তারিখে। কোন মাসের? 7 মাসের। তো আমি যদি 7 মাসের 1 তারিখে বিনিয়োগটা করে থাকি তাহলে আমার এখানে উপকারিতা বা অপকারিতা কি দেখো। আমার এখানে যদি 1 তারিখ 7 মাসের আমি বিনিয়োগ করে থাকি তাহলে আমি 6 মাসের বিনিয়োগ করছি, কারণ 1 তারিখ আমি গুনবো, তার মানে 7 মাস পুরোটা ধরবো। আরেকটা কথা, যদি 1 তারিখ থাকে, 1 তারিখ থাকলে ওই মাস সহ 30 তারিখ বা 31 তারিখ থাকলে ওই মাস ধরা যাবে না, মানে যে মাস তোমার ওখানে উল্লেখ থাকবে। সো আমরা 7 মাস ঘুরলাম, 7, 8, 9, 10, 11, 12। 7, 8, 9, 10, 11, 12 এই হচ্ছে আমার 6 মাস। তার মানে আমার 6 মাসের সুদ ধরতে হবে। কয় মাসের সুদ ধরতে হবে কি ভাই? 6 মাসের। এইভাবে তারিখ দেওয়া থাকলে অবশ্যই তোমরা ওইটাকে ওই পরিমাণে বিচার করবা। ওইটাকে কোন পরিমাণে বিচার করবা? ওই পরিমাণে বিচার করবা যে এই তারিখটা যেন প্রপার ওয়েতে গোনা হয়। এই তারিখটা যেন প্রপার ওয়েতে গোনা হয়। তারিখ কিন্তু এই অঙ্কের জন্য অন্যতম বড় একটা ফ্যাক্ট। জাস্ট একটা কথা মনে রাখবা, আমরা হিসাব করতেছি 1 বছরের। আমরা হিসাব করতেছি কয় বছরের? 1 বছরের। আমরা হিসাব করতেছি কয় বছরের? 1 বছরের। আমার সব কিছু হবেও কয় বছরের? 1 বছরের। ডান। সো আমরা 1 বছরের পাইলাম কত? 6,000। কেন পাইছি আমরা? এই তারিখ অনুসারে পাইছি, যেহেতু আমার এখানে 6 মাস বলা আছে। সো বিনিয়োগের সুদ আমার জন্য আয়। বিনিয়োগের সুদ আমার জন্য কি? আয়। বিনিয়োগের সুদ একবার অন্যান্য আয়ে যাবে। বিনিয়োগের সুদ একবার কই যাবে? অন্যান্য আয়ে। আরেকবার যাবে কই লক্ষ্মী ভাই? বিনিয়োগের সুদ একবার অন্যান্য আয়ে, আরেকবার চলতি সম্পদে। বিনিয়োগের সুদ একবার অন্যান্য আয়ে, আরেকবার চলতি সম্পদে যাবে। একবার অন্যান্য আয়ে, আরেকবার চলতি সম্পদে। সো আমরা এখানে লিখলাম বিনিয়োগের বকেয়া সুদ কত টাকা? বিনিয়োগের বকেয়া সুদ আমরা 6,000 টাকা লিখে দিলাম, শেষ। বিনিয়োগের বকেয়া সুদ আমরা 6,000 টাকা লিখে দিলাম, শেষ। এরপরে আমরা ভিতরের দুইটা সমন্বয় আমরা করে ফেলছিল কি ভাই? বিনিয়োগ করছি, বন্ধকি ঋণ করছি। এরপর আমরা করব হচ্ছে আমাদের প্রথম সমন্বয়, সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তির উপরে 5% অবচয় ধরতে হবে। স্থায়ী সম্পত্তির উপরে 5% অবচয় ধরতে হবে, ঠিক আছে? সো চলো আমরা স্থায়ী সম্পত্তির উপরে 5% আগে অবচয় ধরি। আসবাবপত্র কত আছে? 1 লাখ। যন্ত্রপাতি কত আছে? যন্ত্রপাতি আছে হচ্ছে আমার 70,000। সো এইটার উপরে আমরা অবচয় ধরব, ঠিক আছে? দেখো আসবাবপত্র আছে কত? 1 লাখ বাদ অবচয় 5% কত হয়? 5,000। বাইরে কত যাবে? 95,000, শেষ। যন্ত্রপাতি কত আছে? যন্ত্রপাতি আছে 70,000 বাদ অবচয়। এই দুইটাই তো আমার স্থায়ী সম্পত্তি। কত পার্সেন্ট? 5%। কত? 3,500। বাইরে কত যাবে? বাইরে যাবে হচ্ছে তোমার 66,500। যন্ত্রপাতির অবচয় আরেকবার হচ্ছে পরিচালন ব্যয়ে যায়। যন্ত্রপাতির অবচয় বা স্থায়ী সম্পত্তির অবচয় আরেকবার পরিচালন ব্যয়ে যাবে। সো আসবাবপত্রের অবচয় এবং যন্ত্রপাতির অবচয় আরেকবার পরিচালন ব্যয়ে যায়। তো যেহেতু আমাদের এটা করার দরকার নাই, তাই আমরা আর ওখানে লিখতেছি না, ঠিক আছে? এরপরে কি বলছিল কি ভাই? অনাদায়ী পাওনা 3,000 টাকা। অনাদায়ী পাওনা কি? অনাদায়ী পাওনা মানে হচ্ছে যে টাকাটা আমি দেনাদারের কাছ থেকে পাবো না। যে টাকাটা আমি দেনাদারের কাছ থেকে পাবো না। যে টাকাটা আমি দেনাদারের কাছ থেকে পাবো না। সো অনাদায়ী পাওনা হইলে আমার দেনাদার কমে যায়। ওকে, তাহলে আমরা এখানে বাদ দিয়ে লিখলাম অনাদায়ী পাওনা কত? 3,000। বাইরে কত গেল? 37,000, মানে সেকেন্ড কলামে। ডান। এই অনাদায়ী পাওনা আরেকবার পরিচালন ব্যয়ে যাবে। এই অনাদায়ী পাওনা আরেকবার পরিচালন ব্যয়ে যাবে। এবং রেয়ামিলে যদি অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকতো, ওইটা থেকে বাদ হইতো। মানে এই নতুন অনাদায়ী পাওনা যেটা আমরা সমন্বয়ে পাই, এটা হচ্ছে একবার দেনাদার থেকে বাদ যায়, আরেকবার পরিচালন ব্যয়ে যায়। আর পরিচালন ব্যয়ে যদি পুরাতন অনাদায়ী পাওনা থাকে রেয়ামিলে, সেটা
এই অনাদায়ী পাওনা থেকে বাদ হয়ে যেত, শেষ। এরপরে বলছি কি লিখবে, অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি আমার জন্য একটা সম্পদ, 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 অব্যবহৃত মণিহারি আমার জন্য একটা সম্পদ। সো আমরা অব্যবহৃত মণিহারিটা বসাবো চলতি সম্পদে, অব্যবহৃত মণিহারি আমরা বসাবো চলতি সম্পদে, অব্যবহৃত মণিহারি আমরা বসাবো চলতি সম্পদে। কত টাকা? 1000 টাকা। কত টাকা? 1000 টাকা। এরপরে আমাদের কাজ কি, এই অব্যবহৃত মণিহারিটা আরেকবার পরিচালন ব্যয় গিয়ে বাদ হইতো, এই অব্যবহৃত মণিহারিটা আরেকবার পরিচালন ব্যয় গিয়ে বাদ হইতো, এই অব্যবহৃত মণিহারিটা আরেকবার পরিচালন ব্যয় গিয়ে বাদ হইতো। কোথা থেকে বাদ হইতো? মণিহারি থেকে বাদ হইতো। মণিহারি না থাকলে সাধারণ খরচ থেকে বাদ হইতো, সাধারণ খরচ না থাকলে বিবিধ খরচ থেকে বাদ হবে, মানে ওর ধর্মই হচ্ছে বাদ হয়ে যাওয়া। ঠিক আছে, ওকে ডান। এরপরে লক্ষ্মী ভাই আমরা এখন দেখো প্রত্যেকটা জিনিস বসাই ফেলছি, আমরা প্রত্যেকটা এন্ট্রি আমরা বসাই ফেলছি, আমরা প্রত্যেকটা সমন্বয় বসাই ফেলছি। সো আমাদের এখানে ভুল হওয়ার আর কোনো সুযোগ নাই, যেটা যেটা দরকার হয়েছে বসাইছি, যেটা যেটা দরকার হয় নাই বসাই নাই। এখন আমরা করব কি, এখন আমরা যোগ বিয়োগ করব। আর যোগ বিয়োগটা করার সময় অবশ্যই লক্ষ্মী ভাই আমি এটা পিডিএফ থেকে করব, তোমাদেরকে আমি বারবার বলি, কারণ পিডিএফ থেকে করলে এটা আমাদের জন্য উপকার হয়, এটা আমাদের জন্য উপকার হয়। কেন উপকার হয় লক্ষ্মী ভাই? কারণ হচ্ছে এইটা আমাদের দেখতে সুবিধা, এখানে আমাদের ক্যালকুলেশনটা আছে, কারণ ওই অতটুকু বোর্ডে গাদাগাদি করে লিখতে গিয়ে তোমাদের জন্য দেখা যাচ্ছে একটু হ্যাসেল হয়, বাট বোর্ডে আমাদের করা জরুরি, খাতায় করা জরুরি, এভাবে করে বসানো। তারপরে আমরা যোগ বিয়োগটা এটা এখান থেকে দেখে নিব। সো আমাদের এখানে সম্পত্তি ছিল কত? 1 লাখ টাকা, সেখান থেকে আমরা বাদ দিছি কত? 5%, 1 লাখ ইন্টু 5%, সো এখানে হয়েছে 5000। দেন আমাদের এখানে 70,000 ছিল আমাদের যন্ত্রপাতি, 70,000-এর 5% কত হয়েছে? 3,500। সো এই 3,500 প্লাস হচ্ছে তোমার 5,000, সব মিলে তোমার অবচয় হচ্ছে 8,500। সো তোমার স্থায়ী সম্পদ হচ্ছে 1,70,000, সেখান থেকে 8,500 বাদ দিলে তোমার কত হয়েছে? 1,61,500 টাকা। 1,61,500 টাকা হচ্ছে তোমার, 1,61,500 টাকা হচ্ছে তোমার কি লক্ষ্মী ভাই? অবশ্যই স্থায়ী সম্পত্তির নিট মূল্য। ডান। এরপর আমরা করতেছি মোট সম্পদের পরিমাণ। দেখো মোট সম্পদে আমার সাথে মিলিয়ে নাও, আমি যে তোমাদের করাইছি। মোট সম্পদে অবলুপ্ত মণিহারি লিখছি, প্রাপ্য বিনিয়োগের সুদ বা বকেয়া বিনিয়োগের সুদ লিখছি, দেনাদার লিখছি, নগদ তহবিল লিখছি। এইগুলো ছিল আমার চলতি সম্পদে, কারণ এই মোট সম্পদের 3টা ধারা, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সো চলতি সম্পদ যোগ করে হয়েছে 98,000, বিনিয়োগে ছিল 1,20,000, আমাদের হচ্ছে বিনিয়োগ 10%। আর আমাদের ক নাম্বার হতে যে প্রাপ্ত, যেটা আমি এখানে আলাদা করে লিখছি, 1,61,500 টাকা। 1,61,500 টাকা হচ্ছে আমাদের মোট স্থায়ী সম্পদ। তাহলে আমার মোট সম্পদ কত? 98, 1,20,000 আর 1,61,500, টোটাল 3,79,500 টাকা হচ্ছে মোট সম্পদ। আই মিন আর্থিক অবস্থা বিভিন্ন অ্যাসেট পাশের টোটাল যোগফল 3,79,500 টাকা। ডান, এটা শেষ। এরপরে লক্ষ্মী ভাই আমরা করতেছি দায় এবং মালিকানা সত্ত্বের, যেটা দেখো মূলধন ছিল আমার কত? 3 লাখ। নিট ক্ষতি আমাকে 9,000, নিট ক্ষতি আমাকে হচ্ছে লক্ষ্মী ভাই 9,300 টাকা। নিট ক্ষতি আমাকে 9,300 টাকা ধরে করতে বলছে অঙ্কটা। সো 9,300 টাকা যখন আমাকে ধরে করতে বলছে, এই যে আমার এখানে দেখো নিট ক্ষতি আমার এখানে 9,300 টাকা ধরে করতে বলছে। সো আমাদের এখানে দেখো 9,300 টাকা আমরা এই যে এখান থেকে বাদ নিট ক্ষতি 9,300 টাকা আমরা মাইনাস করে রাখলাম। সো এখন আর আমাদের কোনো ঝামেলা নাই। ওকে ডান। সো এরপর আমরা কি করলাম লক্ষ্মী ভাই? এই যে দেখো আমাদের মালিকানা সত্ত্ব করতেছি, তাহলে মূলধন আমরা লিখছি 3 লাখ, সেখান থেকে নিট ক্ষতি হচ্ছে 3,900, উত্তোলন হচ্ছে 20,000, আয়কর হচ্ছে 6,000, আয়করের অপর নাম উত্তোলন, বাদ দিছি, সাধারণ সঞ্চিতি যোগ করছি। সো আমাদের নিট মালিকানা সত্ত্ব বা সমাপনী মালিকানা সত্ত্ব বের হয়েছে আমাদের কত লক্ষ্মী ভাই? নিট মালিকানা সত্ত্ব বা সমাপনী মালিকানা সত্ত্ব আমাদের জন্য কত বের হয়েছে? দেখো 2,94,700 টাকা। এই 3 লাখ থেকে আমরা হচ্ছে এগুলা এই যোগ বিয়োগ করে এখানে 5,300 মাইনাস বড় পাইছি। সো 2,94,700 টাকা হচ্ছে আমার
নিট মালিকানা সত্ত্ব, তার মানে আমার ও ই শেষ। এরপর হচ্ছে আমার দায় সমূহ, দায় কি ছিল? পাওনাদার 20,000, বন্ধকি ঋণের বকেয়া সুদ, মানে ঋণের বকেয়া সুদ ছিল কত? 4800, তাহলে হয়েছে কত? 24,800, হয়েছে কত লক্ষ্মী ভাই? 24,800। দীর্ঘমেয়াদী দায় বা স্থায়ী দায় ছিল 8% বন্ধকি ঋণ 60,000, তো এই 24,800 আর হচ্ছে এই 60,000 যোগ করে হয় 84,800। সো 2,94,700 সাথে যখন আমরা 84,800, 2,94,700 সাথে যখন আমার 84,800 যোগ করব, তখন হবে 3,79,000, 3,79,500। দেখো এই অঙ্কটার মজার বিষয় হচ্ছে তোমার সম্পত্তির পাশে মিলে গেছে, তোমার মালিকানা সত্ত্ব মিলছে। পুরোটা করলেও আমাদের এভাবেই হইতো, এ সমান সমান এল প্লাস ই, মানে তোমার টোটাল সম্পত্তি যা হবে তোমার মালিকানা সত্ত্ব এবং দায়ও তাই হবে। আমার ভাই বোনের কাছে একটা রিকোয়েস্ট, ভাই এই যে হাত ধরছি তোমাদের, এই যে তোমাদেরকে হচ্ছে আমি এভাবে আর্থিক অবস্থার বিবরণী ফুলটা শেখাচ্ছি, যদিও এটা টাফ, একটু কষ্ট হচ্ছে, বাট কিছু করার নাই, আমি আমার হাতে লিখে লিখে তোমাদের করাচ্ছি, একটু টাইম কনজিউম হচ্ছে, সেটা তোমরাও বুঝতে পারতেছো, আমিও বুঝতে পারতেছি, বাট তোমাদের সবার প্রতি সবসময় আমার একটা রিকোয়েস্ট, এই হালটা ছেড়ো না, মিনিমাম 5-7টা 10টা অঙ্ক আমার এভাবে তোমরা দেখো, হাতে কলমে করো, আমার বিশ্বাস তোমরা অনেক পছন্দ করবা। আমি নাজমুল ইসলাম তোমাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি এই বোর্ড থেকে, সেটা ছিল চট্টগ্রাম বোর্ড 2025। ইনশাল্লাহ পরবর্তী বোর্ড নিয়ে তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো পড়াশোনা করো, নিজেকে অনেক মূল্যায়ন করো, নিজেকে অনেক বেশি ভ্যালু দাও, নিজেকে অনেক বেশি ভালো জায়গায় এস্টাবলিশ করো। তোমাদের সবার প্রতি অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।